তো লাহিড়ী বাবার আশ্রম আসার জন্য আপনাকে সহজ রাস্তা বলে দিই। আপনাকে ব্যান্ডেল স্টেশন এসে পৌঁছাতে হবে। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো অটো নিয়ে আপনি টোটোওয়ালাকে বলতে পারেন যে আমি যাব লাহিড়ী বাবার আশ্রম। তো আপনাকে ওরা নিয়ে চলে আসবে। আর ফেয়ার লাগবে 20 টাকা। যদি আপনি ডানকুনির দিক থেকে আসেন, রাজহারি মোড় থেকে বাঁদিকে বাঁকলে ওই আপনার খুব বেশি হলে 1 কিলোমিটারের মধ্যেই পড়বে। আমি আসছিলাম বাইক নিয়ে। দিল্লি রোডের রাজহাটির মোড় থেকেই প্রথমেই আমি বাঁদিক নিয়ে নিলাম। কিছুটা দূর আগাতেই লেখা আছে মহাশয়পাড়া লাহিড়ী বাবার আশ্রম। দুই পাশারি আমবাগান ঘেরা রাস্তার মাঝখান দিয়ে আমরা এসে পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রমের সামনে। আমবাগানের নিচেই গাড়ি পার্কিংয়ের জায়গা, 10 টাকা করে নেয় পার্কিং চার্জ। আশ্রমটির নাম আধারালয়। আধারালয় আশ্রমের গেটের সামনের দিকে আছে কিছু ছোট ছোট দোকান আর আম বাগানে ঘেরা সুন্দর এক মধুময় পরিবেশ। এ যেন এক আধ্যাত্মিক ও প্রাকৃতিক বন্ধনে ভরা এক স্বর্গীয় জায়গা। ঠিক এই জায়গাতেই বাবার প্রসাদ পাওয়া যায় দুপুরের দিকে। বছরের এই সময়টাই তো পিকনিক করার সময়। এই যে নাম্বারটা রইল, এখানে ফোন করে স্পট বুকিং করতে পারেন। প্রবেশ দ্বারে 2 ঐরাবতের দর্শন পাবেন প্রথমেই। অনুষ্ঠানের দিনগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় প্রসাদ, আর অন্য সাধারণ দিনেতে 80 টাকার মূল্যে কুপন সংগ্রহ করতে হয় এখানকার প্রসাদ গ্রহণ করার জন্য। শুধু রাজহাঁস নয়, এখানে অনেক ধরনের পাখি খুব স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। আপনিও এখানে খুব স্বাধীনভাবেই ঘুরে বেড়াতে পারবেন এবং শান্ত এক স্নিগ্ধ মনোরম পরিবেশকে উপলব্ধি করতে পারবেন। শুধুমাত্র ভেতরের বেশ কিছু জায়গাতে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই, একটা সুন্দর বাচ্চাদের খেলার মতো জায়গাও তৈরি করা হয়েছে এখানে। আশ্রম চত্বরে প্রবেশ করা মাত্রই বুঝতে পারলাম অনেকেই আসেন এখানে, কিন্তু এত লোকের ভিড়েও কোনো কোলাহল নেই। আলপনা আঁকা মেঝে দিয়ে আস্তে আস্তে আগিয়ে গেলেই প্রথমেই আপনি দেখতে পাবেন জগদ্ধাত্রী মায়ের এক মন্দির। এই মনোরম পরিবেশে আপনি যদি একটা দিন থাকতে চান তাও আপনি থাকতে পারবেন। এখানে এসেই আপনাকে বুকিং করতে হবে, আর তার ফোন নম্বর আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। এই স্থানে প্রবেশ করা মাত্রই মনের মধ্যে একটা কোশ্চেন খুব নাড়া দিচ্ছিল, লাহিড়ী মশাই কে? যোগীরাজ যেমন জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষকে তার সান্নিধ্যে আসার সুযোগ করে দিয়েছিলেন, ঠিক এই আশ্রমে আসলে আপনারা দেখতে পারবেন সকল প্রকার ধর্মের নিদর্শন। এই ডিজিটাল ডিসপ্লের দুনিয়ায় হয়তো আমি ভিডিওর মাধ্যমে এখানকার পরিবেশটাকে তুলে ধরতে পারি খুব সুন্দর করে, কিন্তু এখানকার এই উপলব্ধিটাকে আমি শেয়ার করতে পারি না আপনাদের সাথে। তো এর জন্য আপনাকে আসতে হবে এই আশ্রমেতে। সামনের মন্দিরটা আছে না, এই মন্দিরটার মধ্যে দেবাদিদেব মহাদেব স্বয়ং বিরাজমান। চলুন আপনাদেরকেও দর্শন করিয়ে নিয়ে আসি দেবাদিদেবের। দিলীপ বন্দ্যোপাধ্যায়ের পুত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় এই আশ্রমটি নির্মাণ করেন। 1828 খ্রিস্টাব্দে 30শে সেপ্টেম্বর পিতা গৌরীমোহন লাহিড়ী মাতা মুক্তিকেশী দেবীর কোল আলো করে জন্ম নেয় লাহিড়ী বাবা। খুব কম সময়ের জন্যই মায়ের সান্নিধ্যে থাকতে পেরেছেন লাহিড়ী মশাই। ঠিক তারপরেই পিতা পুত্রকে নিয়ে চলে আসেন বেনারসে। বেনারসেই তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বেনারসে আসার পর তিনি নাগভট্টের কাছেই প্রথম বেদ শিক্ষা গ্রহণ করেন। বেদ শিক্ষার পরে উর্দু, ইংরাজি, বাংলা, সংস্কৃত, ফার্সি ভাষার ওপর দক্ষতা অর্জন করেন তিনি। পিতার সিদ্ধান্ত অনুযায়ী কাশী মুনির সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সংসার ধর্ম গ্রহণ করেন। কর্মজীবনের বেশ কিছুটা সময় কাটে সরকারি চাকরির সাথে। বদলি চাকরির সুবাদে ভারতবর্ষের বিভিন্ন স্থানে তিনি কর্মসময়টা কাটিয়েছেন। চাকুরি জীবনে যখন তিনি নৈনিতালের রানীক্ষেতে এসে পৌঁছান তখন 1861 সাল। নতুন দিগন্তের পথ চলা শুরু ঠিক এই সময় থেকেই। দোনগিরি পর্বত তার খুবই কাছে ছিল। প্রচুর সাধু সন্ন্যাসীর আনাগোনা ছিল এই দোনগিরি পর্বতে। একদিন তিনি দোনগিরি পর্বতের উদ্দেশ্যে রওনা দিলেন। পর্বতের এক গুহায় এক জ্যোতির্ময়ী যোগী পুরুষের সাথে তার সাক্ষাৎ হয়। যোগীরাজের জীবনের আধ্যাত্মিক পথ চলার শুরু এখান থেকেই। ক্রিয়াযোগ ও আধ্যাত্মিক অনুভূতি তার অন্যতম বইগুলির মধ্যে একটি। তিনি গীতাকে বাংলায় ও হিন্দিতে অনুবাদ করেছেন এবং আরও ছোট ছোট অনেক বই নিজে লিখেছেন এবং সেগুলোকে প্রচারও করেছেন বিনামূল্যে। তিনিই প্রমাণ করে দেখিয়েছেন যে সংসারে থেকে যোগ পথে সাধন করে ব্রহ্মজ্ঞান লাভ করা যায়। তোমাকে আরো কিছু কাল চেষ্টা করতে হবে। আমার চেষ্টা শেষ। আমি উৎসস্থলে পৌঁছে যাওয়ায় আমি সেখানকার সমস্ত কিছু জেনেছি, তুমি এখনো পারোনি। সেই জন্য হতাশ হয়েও না। আমি তোমাদেরকে যে রাস্তার কথা বলেছি, কারণ ওই রাস্তা ধরে আমি এসেছি, ওই রাস্তা ধরে তুমিও উৎসস্থলে চলে এসো। যদি তুমি ক্লান্ত হওয়ায় দ্রুত চলতে না পারো, ক্ষতি নেই,
কচ্ছপের গতিতে এসো, কিন্তু থেমো না। আস্তে আস্তে হলেও চলতে থাকো, তাহলে এক সময় নিশ্চিত পৌঁছে যাবে। তোমার আমার উৎসস্থল একই, তাই এখানে এসে যখন তুমি পৌঁছাবে তখন আমি তোমাকে প্রথম অভিনন্দন করে আদর করে ডেকে নেব। কখন তুমি আসছো তার জন্য প্রতীক্ষায় রইলাম আমি এখানে এসে পৌঁছে জেনেছি বড় আনন্দের জায়গা। তোমাদের সকলকে একদিন না একদিন এখানে আসতেই হবে, তবে দেরি করছো কেন? লাহিড়ী মশাই ও তার প্রাণ ধর্মের বেশ কিছু কথা, যা আমার মনকে খুবই আলোড়িত করেছে। এই কথাগুলি সবার কাছে হয়তো কতটা গুরুত্ব দেবে না, কিন্তু যার কাছে দেবে তার কাছে এটা অমূল্য প্রায়। ওনার দেখানো পথে যদি আমি চলতে পারি, আমি অবশ্যই আপনাদের কাছেও বেশ কিছু তথ্য শেয়ার করব। আপনাদের কাছে একটা কোশ্চেন রইল, আমাদের এই প্রাণ দেহের কোথায় থাকে? আর প্রাণ কি সবসময় একই অবস্থায় থাকে? সবসময় মনে রাখবে, তুমি কারো নয়, কেউ তোমার নয়। গভীরভাবে চিন্তা করে দেখো, হঠাৎ কোনো একদিন এই বিশ্বের সমস্ত কিছু মায়া মমতা ছেড়ে আপনাকে চলে যেতে হবে। একটা জিনিস তো মানতেই হবে, আধুনিক বিজ্ঞানের ক্ষমতা কিন্তু খুবই সীমিত। এরকম অনেক দৃষ্টান্তই আছে যেখানে বিজ্ঞান পৌঁছাতে পারেনি, বিজ্ঞান যেখানে হার মেনে গেছে। ভারতবর্ষের সাধকগণ তার যোগ বলে তারা সেই সমস্ত জায়গাও ভেদ করেছে। যোগীরাজ তার নিজের কখনো ফটো বা ছবি তুলতে রাজি হতেন না। বহু অনুনয় বিনয় করে যোগীরাজকে রাজি করানো। কাশীনিবাসী গঙ্গাধরবাবু তখন তার ক্যামেরা নিয়ে চলে আসেন লাহিড়ী বাবার কাছে। লাহিড়ী বাবা এই যন্ত্রটি দেখে খুবই উৎসাহিত হন এবং সেই যন্ত্রটি কি কাজ করে তা জানতে চান। তখন গঙ্গাধরবাবু ক্যামেরার সম্বন্ধে সমস্ত কিছু খুঁটিনাটি জানাতে থাকেন লাহিড়ী বাবা। ক্যামেরার কোনো যান্ত্রিক গোলযোগ ছিল না, কিন্তু ভিউ পয়েন্টে লাহিড়ী মশাইয়ের কোনো প্রতিকৃতিও আসছে। এই সমস্ত কর্মকাণ্ড দেখে লাহিড়ী মশাই জিজ্ঞাসা করলেন, তোমাদের আধুনিক বিজ্ঞান এই বিষয়ে কি বলে গো?